স্বাগত জানাচ্ছি বাংলার ইতিহাস কোর্সে। সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সুবাদার শায়েস্তা খাঁ সম্পর্কে। মীর জুমলার মৃত্যুর পরে প্রথমে দিল্লির খান এবং পরে দাউদ খান অস্থায়ী সুবাদার রূপে বাংলাদেশ শাসন করেন। এরপর সম্রাট আওরঙ্গজেব শায়েস্তা খানকে বাংলার সুবাদার নিয়োগ করে পাঠান। শায়েস্তা খান দীর্ঘ 22 বছর তিনি বাংলার সুবাদার ছিলেন। তিনি প্রথমে যখন সুবাদার হিসেবে বাংলায় আসেন তখন তার বয়স ছিল 63 বছর এবং এই বয়সে তিনি কিছুটা বিলাসী এবং আরামপ্রিয় হয়ে পড়েছিলেন। 63 বছর বয়সে তার পক্ষে যুবককালের মতো উদ্যম প্রকাশ করা সম্ভব ছিল না, কিন্তু সেই বয়সেও তার যে তেজস্বিতা এবং তার যে বিচক্ষণতা সেটা অটুট ছিল। তিনি একজন অভিজ্ঞ সেনাপতি এবং সেই সাথে তিনি একজন দূরদর্শী শাসক ছিলেন। তাই তিনি এমন একজন সহকারী এবং সেনাপতি নিয়োগ দিতে পেরেছিলেন যাদের উপর তিনি নিশ্চিন্তে নির্ভর করতে পারেন এবং যাদের মাধ্যমে তিনি তার শাসন কার্য সুচারুভাবে পরিচালনা করতে পারেন। শায়েস্তা খানের যে পুত্ররা ছিল তারাও শায়েস্তা খানের সহকারী রূপে সামরিক প্রতিভা এবং শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। শায়েস্তা খানের পুত্র উমেদ খান তিনি চট্টগ্রাম জয় করেন এবং তার আরেক পুত্র জাফর খান তিনি সেখানকার অর্থাৎ চট্টগ্রামের থানাদারের দায়িত্বে পালন করেন এবং আরেক ছেলে যিনি কুচবিহারের যে বিদ্রোহ ছিল সেটা দমন করে এবং কুচবিহার এবং রাঙামাটি এলাকার ফৌজদার রূপে সেখানে মুঘল শাসনের স্থায়িত্বের বন্দোবস্ত করেন। এছাড়াও শায়েস্তা খানের আরেক পুত্র ছিল, তিনি যার নাম ছিল আসলে আবু নসর, তিনি উড়িষ্যার নায়েব পদে কর্মরত ছিলেন। তো শায়েস্তা খান সম্পর্কের দিক থেকে আওরঙ্গজেবের মামা হতেন। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। সম্রাট শাহজাহানের রাজত্বকালে শায়েস্তা খান সাম্রাজ্যের বিভিন্ন যে উচ্চপদস্থ পদগুলো ছিল সেই পদে নিয়োজিত ছিলেন এবং তিনি তার শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে এবং তার উপর যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো পালনের ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। শাহজাহানের পুত্রদের মধ্যে যখন উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় তখন প্রথমে তিনি নিরপেক্ষ ছিলেন, কিন্তু আসলে নিরপেক্ষ ছিলেন না। তিনি প্রথম থেকেই চেয়েছিলেন যে আওরঙ্গজেব সিংহাসনের উত্তরাধিকারী হোক, আর এজন্যই তিনি সেই সময়ে রাজধানীতে থেকে তার কূট কৌশলের সাহায্যে আওরঙ্গজেবের সাফল্যের যে পথ সেই পথকে তিনি সুগম করার জন্য কাজ করেছিলেন। কেননা আওরঙ্গজেব তিনি ধর্মপরায়ণ ছিলেন এবং শায়েস্তা খান তিনিও একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তাছাড়া সম্রাট শাহজাহান যখন
অসুস্থ ছিলেন সেই সময়ে দারা শাসনভার গ্রহণ করেন এবং দারার যে উদ্যত আচরণ, সেই আচরণের কারণে শায়েস্তা খান দারার উপর রুষ্ট ছিলেন। তাই উত্তরাধিকার দ্বন্দ্বের বা যুদ্ধের সময় তিনি পরোক্ষভাবে আওরঙ্গজেবকে সমর্থন দিয়েছিলেন। সামগরের যুদ্ধে যখন দারা পরাজিত হয়, তখন থেকে শায়েস্তা খান প্রত্যক্ষভাবে আওরঙ্গজেবকে সমর্থন করেন এবং আওরঙ্গজেবের সাথে একত্রে মিলে দারাকে দিল্লি থেকে বিতাড়িত করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আওরঙ্গজেব দিল্লির শাসন কার্যের গ্রহণ করার পর তিনি শায়েস্তা খানকে ৭,০০০ মনসব প্রদান করে সম্মানিত করেন এবং তিনি আগ্রার সুবাদার হিসেবে তাকে নিয়োগ করেন। কিন্তু সেই সময়ে দাক্ষিণাত্যে মারাঠারা মুঘল শাসনের প্রতি হুমকি স্বরূপ ছিল এবং মারাঠা যে নায়ক ছিল শিবাজি বারবার মুঘল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করছিল। তো এই অবস্থায় ১৬৬০ সালে খ্রিস্টাব্দে শায়েস্তা খানকে আওরঙ্গজেব দাক্ষিণাত্যের শাসনকর্তা নিয়োগ করেন এবং মারাঠা নেতা শিবাজিকে দমনের জন্য তিনি আসলে এই নিয়োগটা প্রদান করেছিলেন। তো শায়েস্তা খান শিবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে শিবাজির রাজধানী যেটা ছিল পুনা, সেটা দখল করেন এবং শিবাজির সবগুলো দুর্গ তিনি দখল করেন। কিন্তু শিবাজিকে বন্দি করতে পারেননি, শিবাজি পালিয়ে যায়। তো এরই মধ্যে বর্ষাকাল আসে, মানে এই বর্ষার কারণে শায়েস্তা খান তখন অভিযান স্থগিত রেখে শিবাজির প্রাসাদেই অবস্থান করছিলেন। তো এরই মধ্যে এক রাতে শিবাজি তার কিছু সহকারী নিয়ে অতর্কিতে কি বলা যায় যে রাজপ্রাসাদে ঢুকে পড়ে এবং মুঘল বাহিনীকে আক্রমণ করে এবং সেই আক্রমণে শায়েস্তা খান তার হাতের আঙ্গুল কাটা যায় এবং শায়েস্তা খানের এক পুত্র নিহত হয়। তো এই অবস্থায় তার যে এই অসতর্কতার কারণে আওরঙ্গজেব তার উপর রুষ্ট হয় এবং তাকে সেখান থেকে রাজধানী দিল্লিতে ডেকে পাঠান। তো এরই মধ্যে দিল্লি থেকে দূরবর্তী যে প্রদেশ ছিল বাংলা, সে বাংলা প্রদেশের যিনি সুবাদার ছিলেন মীর জুমলার মৃত্যুর পরে বাংলায় একজন বিচক্ষণ শাসনকর্তার প্রয়োজন দেখা দেয়। কেননা বাংলা বারবারই বিদ্রোহের নগরী ছিল এবং দিল্লি থেকে অনেক দূরবর্তী ছিল, ফলে সেখানে একজন বিচক্ষণ শাসনকর্তা নিয়োগের প্রয়োজনীয়তা অনেক বেশি ছিল। তো এই অবস্থায় শায়েস্তা খানকে ১৬৬৪ খ্রিস্টাব্দে বাংলার সুবাদার হিসেবে নিয়োগ করা হয় এবং তিনি ১৬৭৬ খ্রিস্টাব্দে উড়িষ্যা জয় করে উড়িষ্যাকে তিনি তার সুবাদারির অন্তর্ভুক্ত করেন। ১৬৬৪ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরনগরের তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং ৭৬ খ্রিস্টাব্দে এসে তিনি উড়িষ্যাকে তার সুবাদারির অন্তর্ভুক্ত করেন। ১৬৭৮ খ্রিস্টাব্দে সম্রাট তাকে আবারও দিল্লিতে ডেকে পাঠান এবং বাংলায় তখন সেই সময়ে অল্প সময়ের জন্য সুবাদারের দায়িত্ব পালন করেন শাহজাদা আজম। তিনি ১৬৭৮ থেকে ৭৯
বছরের মানে শেষ দিক পর্যন্ত বাংলার সুবাদার হিসেবে দায়িত্ব পালন করেন। তো 1679 খ্রিস্টাব্দের শেষ দিকে শায়েস্তা খানকে আবারও বাংলার সুবাদার হিসেবে নিযুক্ত করা হয় এবং 1688 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই দীর্ঘ 22 বছর, দুইবার মিলিয়ে দীর্ঘ 22 বছর তিনি বাংলার সুবাদার হিসেবে দায়িত্ব পালন করেন। সুবাদার নিয়োগ করার পর, মানে সুবাদার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বাংলার যে সীমান্ত, সেই সীমান্ত রক্ষার, মানে সীমান্ত নিরাপত্তার রক্ষার ব্যবস্থা করেন, যাতে পার্শ্ববর্তী রাজ্যগুলো বাংলাকে আক্রমণ করতে না পারে। অর্থাৎ বাংলার পার্শ্ববর্তী যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর উপদ্রব থেকে রক্ষা করার জন্য তিনি সীমান্ত রক্ষার ব্যবস্থা গ্রহণ করেন এবং 1676 খ্রিস্টাব্দে সেজন্য তিনি মোরং নামক পার্বত্য রাজ্য অভিযান পরিচালনা করেন। এই মোরং রাজ্যটা ছিল কুচবিহারের পশ্চিম সীমান্তে অবস্থিত। তো মোরং রাজ্যে অভিযান পরিচালনা করার পর মোরং রাজ তার বশ্যতা স্বীকার করেন এবং তাকে বার্ষিক কর দিতে অঙ্গীকারবদ্ধ হন। তো এই সময়ে মীর জুমলা যখন আসাম অভিযানে ব্যস্ত ছিল, সেই সময়ে জয়ন্তিয়ার যে রাজা, সেই জয়ন্তিয়ার রাজা মুঘলদের বিরুদ্ধাচরণ শুরু করে এবং যে শ্রীহট্ট যে অঞ্চলটা ছিল সেখানে এসে তারা এই জয়ন্তিয়ার রাজা উপদ্রব শুরু করে। কিন্তু শায়েস্তা খান যখন আবার বাংলার সুবাদার হিসেবে আসেন, তখন এই জয়ন্তিয়ার রাজা সে বশ্যতা স্বীকার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তাকে, অর্থাৎ সুবাদারকে উপঢৌকন পর্যন্ত পাঠিয়েছিল, হাতি পাঠিয়েছিল উপঢৌকন হিসেবে। কিন্তু পরবর্তী সময়ে আবারও, সেটা সম্ভবত 1682 খ্রিস্টাব্দের দিকে, জয়ন্তিয়ার রাজা আবারও শ্রীহট্টে এসে উপদ্রব শুরু করলে তখন শায়েস্তা খান তার পুত্রকে সেখানে প্রেরণ করেন এবং তার পুত্র জয়ন্তিয়ার রাজাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছিলেন। এইভাবে তিনি সীমান্ত রক্ষার ব্যবস্থা নিয়েছিলেন। শায়েস্তা খানের একটি কৃতিত্বপূর্ণ কাজ ছিল যে তিনি কোচবিহারের বিদ্রোহ দমন করেছিলেন। তো মীর জুমলার সময় কোচবিহার মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং তিনি, অর্থাৎ মীর জুমলা, সেখানে ইস্পান্দিয়ার নামক একজন সেনা অধ্যক্ষকে অস্থায়ী ফৌজদার রূপে তিনি কোচবিহারে নিয়োগ দেন। কিন্তু মুঘল কর্মচারীরা কোচবিহারে উত্তর ভারতের যে রাজস্ব ব্যবস্থা সেটা প্রবর্তন করেন। এর ফলে কোচবিহারের যে আদিবাসী জনগণ ছিল তারা বিক্ষুব্ধ হয় এবং বিদ্রোহ করে। এই সময় কোচবিহারের যে রাজ্যচ্যুত রাজা প্রাণ নারায়ণ তিনি পার্বত্য অঞ্চলে পালিয়েছিলেন। এদিকে মীর জুমলা যখন আসাম অভিযানে ব্যস্ত ছিলেন, সেই সময়ে কোচবিহারের যে রাজা প্রাণ নারায়ণ তিনি পার্বত্য অঞ্চল থেকে বের হয়ে আসেন এবং বের হয়ে এসে তিনি মুঘলদেরকে আক্রমণ করেন। এই সময়ে যে বিদ্রোহী যে আদিবাসীরা ছিল তারাও তাকে সাহায্য করে। তো প্রাণ নারায়ণ তিনি মুঘলদের যে খাদ্য সরবরাহের যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে রাখেন। ফলে ইস্পান্দিয়ার বাধ্য হয়ে কোচবিহার থেকে সরে আসে। এইভাবে প্রাণ নারায়ণ পুনরায় কোচবিহারকে, মানে কোচবিহারের যে রাজ্য, সেই রাজ্য তিনি আবার ফিরে পান। কিন্তু যখন শায়েস্তা খান সেই সুবেদারির দায়িত্ব গ্রহণ করেন, তখন
তিনি যখন দিল্লি থেকে রাজমহলে এসে পৌঁছান, সেই সময়ে প্রাণনারায়ণের কাছে খবর যায় যে সুবাদার শায়েস্তা খান তিনি কুচবিহার আক্রমণ করবেন। এই খবরে প্রাণনারায়ণ অত্যন্ত ভীত হয়ে পড়েন এবং তিনি শায়েস্তা খানের কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন এবং মুঘল সম্রাটের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং বার্ষিক 5 লক্ষ টাকা কর হিসেবে প্রদান করতে সম্মতি জানান। এবং প্রাণনারায়ণ যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি মুঘল সম্রাটকে রীতিমতো কর পাঠাতেন। প্রাণনারায়ণের মৃত্যুর পরে সিংহাসন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, সিংহাসনের অধিকার নিয়ে, এবং তারপরে প্রাণনারায়ণের পরে কুচবিহারের শাসনভার গ্রহণ করেন হচ্ছে মধুনারায়ণ। সেটা সম্ভবত 1666 খ্রিস্টাব্দের দিকে। মধুনারায়ণ সিংহাসনে বসে তিনি বার্ষিক 10 লক্ষ টাকা কর হিসেবে পাঠাতে অঙ্গীকার করেন। কিন্তু কয়েক বছর কর দেওয়ার পরে মধুনারায়ণ এই কর দিতে গড়িমসি করেন। তখন শায়েস্তা খান ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে, অর্থাৎ মধুনারায়ণের বিরুদ্ধে কুচবিহারে অভিযান পাঠান। এই অভিযানের খবর শুনে মধুনারায়ণ তখন দিল্লি বাহিনীকে, মানে মুঘল বাহিনীকে বাধা দেওয়ার জন্য সে এগিয়ে আসে এবং সেখানে সে বাধা প্রদান করে। সেটা ছিল হচ্ছে একদুয়ার দুর্গ। তো দুই পক্ষের মধ্যেই যুদ্ধ হয় এবং যুদ্ধে মধুনারায়ণ পরাজিত হয়ে তিনি আবারও পালিয়ে গিয়ে অরণ্যে আশ্রয় নেন। এভাবে কুচবিহার এবং একদুয়ার এই দুর্গগুলো আবারও মুঘলদের অধীনে চলে আসে। এভাবে কুচবিহার পুনরায় মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং তিনি শায়েস্তা খান সেখানে তার পুত্রকে ফৌজদার হিসাবে নিযুক্ত করেন। তো শায়েস্তা খানের শাসনামলের একটি উল্লেখযোগ্য এবং বলা যায় যে কৃতিত্বপূর্ণ কাজ ছিল হচ্ছে বাংলাদেশ থেকে মগ জলদস্যুদের বিতাড়ন করা এবং চট্টগ্রামকে বাংলার বা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা। চট্টগ্রাম আরাকান রাজের অধীনে ছিল। তো 1617 খ্রিস্টাব্দে আরাকানের রাজা পর্তুগিজদের কাছ থেকে সন্দ্বীপ কেড়ে নেয়। এই পর্তুগিজরা আবার ফিরিঙ্গি নামেও পরিচিত ছিল। ফলে সন্দ্বীপ কেড়ে নেওয়ার ফলে সেই চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত, অর্থাৎ এই মেঘনা অঞ্চলে তারা আরাকান জলদস্যু এবং ফিরিঙ্গি জলদস্যুরা মিলিতভাবেই এই অঞ্চলের মানুষের উপরে উৎপাত শুরু করে। ফিরিঙ্গি জলদস্যুরা তারা নারী পুরুষ সবাইকে ধরে নিয়ে যেত, নিয়ে গিয়ে তারা ইউরোপীয় বণিকদের কাছে বিক্রি করে দিত এবং ইউরোপীয় বণিকরা তখন এই নারী এবং পুরুষকে পণ্যরূপে ইউরোপের বিভিন্ন দেশে পাঠাতো। আর মগ জলদস্যুরা নারী পুরুষকে ধরে নিয়ে পুরুষদেরকে তারা মজুর হিসেবে খাটাতো আর নারীদেরকে তারা দাসী হিসেবে কাজ করাতো। তো শায়েস্তা খান সুবাদার হিসেবে নিয়োগ পাওয়ার পরে তিনি জলদস্যুদের হাত থেকে বাংলার লোকেদের, মানে এই অঞ্চলের লোকেদের জানমালের নিরাপত্তা রক্ষা করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি কিছু রণতরী তৈরি করেন এবং আরও কিছু রণতরী তিনি সংগ্রহ করেন। এভাবে প্রায় 300 রণতরী প্রস্তুত করে তিনি এই মগ এবং ফিরিঙ্গি জলদস্যুদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিতে থাকেন। তার এই অভিযানের মূল লক্ষ্যই ছিল সন্দ্বীপ এবং চট্টগ্রাম এই দুইটি অঞ্চল জয় করা। তো এই সময়ে শায়েস্তা খান যখন চট্টগ্রামে অভিযান পরিচালনা করবেন বা প্রেরণ করেন, তার কিছুকাল আগে আরাকানিদের কাছ থেকে এই যে সন্দ্বীপ অঞ্চলটা,
সেটা এই দ্বীপটা কেড়ে নিয়েছিল এই মুঘল নৌবাহিনী থেকে পলাতক একজন নৌ অধ্যক্ষ। ফলে 1665 খ্রিস্টাব্দে মুঘল নৌসেনাপতি ইবন হোসেন তিনি সন্দ্বীপ আক্রমণ করে এবং সেখান থেকে পলাতক যে নৌ অধ্যক্ষ ছিল দিলওয়ার তাকে পরাজিত করে সন্দ্বীপকে তারা অধিকার করে। এই সময়ে মগ শাসক, চট্টগ্রামের মগ শাসক এবং ফিরিঙ্গিদের মধ্যে বিবাদ শুরু হয়। ফলে ফিরিঙ্গিরা চট্টগ্রাম থেকে পরিবার পরিজন এবং তাদের যে ধন সম্পদ ছিল সেগুলো নিয়ে 42টি নৌকাযুগে তারা নোয়াখালীতে আশ্রয় যায় এবং নোয়াখালীর যে মুঘল কর্মচারীরা ছিল তারা এই সুযোগ কাজে লাগিয়ে ফিরিঙ্গিদেরকে তারা আশ্রয় দেয়। এই সময় শায়েস্তা খান ফিরিঙ্গিদের যে নৌ অধ্যক্ষ ছিল তাকে পুরস্কৃত করেন এবং মাসিক 500 টাকা বেতনে তাকে মুঘল নৌবাহিনীতে নিয়োগদান করেন এবং অন্যান্য যে নায়করা ছিল ফিরিঙ্গি নায়করা তাদেরকেও তিনি নৌবাহিনীতে নিয়োগ দেন এবং 1665 সালের ডিসেম্বরে তিনি ওমেদ খানের নেতৃত্বে চট্টগ্রাম জয়ের জন্য ঢাকা থেকে অভিযান প্রেরণ করেন এবং একই সাথে নদী পথেও তিনি নৌবাহিনী প্রেরণ করেন। তো ইবন হোসেনের নেতৃত্বে তার নদীপথে তার 288টি রণতরী রওনা হয় এবং সেই সাথে যোগ দেয় ফিরিঙ্গিদের প্রায় 40টি রণতরী। 14 জানুয়ারি মুঘল নৌসেনারা ফেনী নদী পার হয়ে যখন কুমিল্লা ছাড়িয়ে কাঁঠালিয়া খালের কাছাকাছি পৌঁছায় সেই সময়ে মগরা তাদেরকে বাধা প্রদান করে এবং উভয় পক্ষের মধ্যে যুদ্ধ বাধে। সেই যুদ্ধে মগরা পরাজিত হয় এবং তারা পিছু হটে তারা গিয়ে কর্ণফুলী নদীতে সেখানে গিয়ে আবার মুঘল বাহিনীকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত নিতে থাকে এবং 1666 খ্রিস্টাব্দে সেখানে দুপক্ষের মধ্যে আবারও যুদ্ধ হয় এবং সেখানে মগরা পরাজিত হয়। মুঘল নৌবাহিনী সেখানে পৌঁছে মগদের আক্রমণ করলে তাদের কয়েকটি জাহাজও ডুবে যায় এবং তারা পরাজিত হয়। ফলে এই মগ জলদস্যুদের পরাজয়ের ফলে প্রায় 135টি রণতরী মুঘলদের হস্তগত হয় এবং মুঘল নৌবাহিনী যখন চট্টগ্রাম বন্দর অবরোধ করে রাখে সেই কাছাকাছি সময়ে এদিকে মুঘলদের যে সেনা বাহিনী সেটাও গিয়ে চট্টগ্রামের কাছাকাছি পৌঁছে এবং এভাবে তারা চট্টগ্রামের দুর্গ নিজেরা করায়ত্ত করে এবং সেখানকার যে মানুষ ছিল, নিরীহ মানুষ ছিল যাদেরকে মগরা বন্দি করে রেখেছিল তাদেরকে মুক্ত করে এবং 2000-এর মতো মগ সেখানে বন্দি হয়। এইভাবে এই চট্টগ্রাম অঞ্চল মুঘল সাম্রাজ্যমুক্ত হয় এবং সম্রাটের আদেশে চট্টগ্রামের নাম তখন পরিবর্তন করে রাখা হয় ইসলামাবাদ। এইভাবেই শায়েস্তা খান এই চট্টগ্রাম অঞ্চল বিজয় করেন। শায়েস্তা খানের শাসনামলে শেষের দিকে ইংরেজ বণিকদের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়েছিল। তো ইংরেজরা অর্থাৎ ইংরেজ বণিকরা 1651 খ্রিস্টাব্দে তারা এই হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করেন এবং বিনা শুল্কে এদেশে তারা ব্যবসা করেন। তারা এই সুবিধা পেয়েছিলেন সুবাদার শাহজাদা সুজার কাছ থেকে এবং বার্ষিক মাত্র 3000 টাকা নজরানার বিনিময়ে তারা বাংলায় বিনা শুল্কে
বাণিজ্য করার অধিকার লাভ করে বা অনুমতি লাভ করে। তো তারা যখন ব্যবসা শুরু করে তখন সেই ব্যবসার পরিসর ছোট ছিল, কিন্তু পরবর্তীতে তারা বাংলা, বিহার, উড়িষ্যা বিভিন্ন স্থানে তারা কুঠি নির্মাণ করে। পরে 1668 সালে তারা বাংলাদেশ থেকে রপ্তানি বাণিজ্যের যে পরিমাণ ছিল সেটা ছিল 34,000 পাউন্ড, কিন্তু 1677 সালে এসে এই রপ্তানির পরিমাণ দাঁড়ায় প্রায় 1 লক্ষ পাউন্ডে, এবং 77 থেকে 81 সালের মধ্যে এই রপ্তানি বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় 2,30,000 পাউন্ডে। এত বড় ব্যবসা করার পরেও এই ইংরেজ বণিকরা তারা শুল্ক দিতে অস্বীকার করে, এবং তখনও তারা বাৎসরিক 3,000 টাকার বিনিময়ে তারা বিনা শুল্কে বাংলায় ব্যবসা করে যাচ্ছিল। ফলে মুঘলদের অনেক ক্ষতি হয় এবং মুঘল রাজকোষেরও প্রচুর ক্ষতি হয়। অন্যদিকে ইংরেজ বণিকদের এই সুবিধার কারণে দেশীয় যে বণিকরা ছিল তারাও বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয় এবং ক্ষতির সম্মুখীন হয়। এমনকি এই অঞ্চলে অন্যান্য যে ইউরোপীয় বণিকরা ছিল তারাও ক্ষতির মুখে পড়ে এবং বাণিজ্য প্রতিযোগিতায় ইংরেজদের কাছে হেরে যেতে থাকে। তো এই অবস্থায় সম্রাট আওরঙ্গজেব তিনি ইংরেজ বণিকদের এই যে বিনা শুল্কে ব্যবসা করার অনুমতি সেটা তিনি বাতিল করেন, এবং তিনি এই সুবিধা বন্ধ করে দিয়ে সকল বণিককে তিনি সমান অধিকার প্রদান করেন, এবং তিনি পণ্যদ্রব্যের উপর শতকরা 3.25 টাকা হারে শুল্ক ধার্য করেন। এর ফলে ইংরেজরা অসন্তুষ্ট হয়, কিন্তু ইংরেজরা কিন্তু এই বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করেছিল সুবাদার শাহজাদা সুজার কাছ থেকে। এই অনুমতি কিন্তু মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে ইংরেজ বণিকরা লাভ করেনি। তো যাই হোক, সম্রাট আওরঙ্গজেব এই প্রথা, এই সুবিধা তিনি বন্ধ করে দিয়ে ইংরেজ বণিকদের উপরেও তিনি শুল্ক ধার্য করে দেন। ফলে ইংরেজ বণিকরা তারা অসন্তুষ্ট হয় এবং তারা শুল্ক ফাঁকি দিতে চেষ্টা করে। অন্যদিকে মুঘল প্রশাসনের যে শুল্ক বিভাগের যে কর্মচারীরা ছিল তারাও এই ইংরেজ বণিকদেরকে বিভিন্নভাবে নাজেহাল করত। তারা দুর্নীতি করত, তারপর ইংরেজ বণিকদের যে পণ্যবাহী নৌকা সেটা আটকে রাখত, কখনো কখনো জোরপূর্বক মালামালও তারা নিয়ে যেত। তো এই যখন পরিস্থিতি, তখন যে উইলিয়াম হেজ ছিলেন, তিনি ছিলেন হুগলির যে কুঠি, সেই কুঠির এজেন্ট। তিনি শায়েস্তা খানের সাথে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করে তিনি মুঘল কর্মচারীদের এর দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেন। তো শায়েস্তা খান এই বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বস্ত করেন এবং এর প্রতিকারের তিনি ব্যবস্থা করবেন বলে উইলিয়াম হেজকে আশ্বস্ত করেন। কিন্তু তারপরেও দেখা যায় যে এই যে কর্মচারীদের এই যে দুর্নীতি সেটা বন্ধ হয়নি। এর ফলে উইলিয়াম হেজ অন্যান্য ইংরেজ প্রধানদের সাথে মিলিত হয়ে তারা ইংল্যান্ডের যে বণিক সংঘ, সেই বণিক সংঘের কর্মকর্তাদের কাছে সামরিক শক্তি বৃদ্ধির জন্য তাদের কাছে প্রস্তাব পাঠান। তো এই প্রস্তাবের প্রেক্ষিতে তখন ইংল্যান্ড হতে সৈন্য বুঝাই বেশ কয়েকটি জাহাজ, এটি সম্ভবত যে 1686 সালের দিকে ভারতে এসে পৌঁছে, এবং সেখান থেকে সৈন্যবাহী 3টি জাহাজ, সৈন্য বুঝাই 3টি জাহাজ হুগলিতে আসে। এই খবর যখন শায়েস্তা খানের কানে গিয়ে পৌঁছায়, তখন তিনি
সেখানকার যে মানে হুগলির যে ফৌজদার ছিল তাকে হুগলিতে সৈন্য সমাবেশ করার নির্দেশ দেন। পরবর্তী সময়ে দেখা যায় যে মুঘলরাও সৈন্য সমাবেশ করেছে, অন্যদিকে ইংরেজ বণিকরাও তারাও এই সৈন্য সহ 3টি জাহাজ এনে রেখেছে। ফলে পরবর্তী সময়ে ছোটোখাটো বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এর ফলে দুই পক্ষের সংঘর্ষে ইংরেজরা হুগলি থেকে সুতানুটিতে স্থানান্তরিত হয়, মানে হুগলি ছেড়ে তারা চলে যায় সুতানুটিতে। এবং সেখানকার যে ইংরেজ বণিকদের যে এজেন্ট ছিল তিনি হচ্ছেন জব চার্নক। তিনি তখন এই শায়েস্তা খানের সাথে আপোষ করতে তৎপরতা চালান, কিন্তু জব চার্নক তিনি সুবাদারের সাথে আপোষ করতে ব্যর্থ হন এবং ব্যর্থ হয়ে এই ইংরেজ বণিকরা সুতানুটি ছেড়ে চলে যায় হিজলি দ্বীপে। এর মধ্যে বিভিন্ন স্থানে ইংরেজদের সাথে মুঘলদের সংঘর্ষ চলতে শুরু করে। তো মুঘল সৈন্যরা সেই ইংরেজদের পিছু পিছু, ইংরেজ বণিকদের পিছু পিছু হিজলি দ্বীপেও গিয়ে আক্রমণ চালায় এবং ইংরেজরা সেখানে পরাজিত হয়। পরাজিত হয়ে তারা হিজলি দ্বীপ ত্যাগ করতে বাধ্য হয়। আর এভাবে শায়েস্তা খান ইংরেজদেরকে বাংলা হতে বিতাড়িত করতে তিনি সক্ষম হন এবং ইংরেজদের যে উদ্ধত আচরণ ছিল সেই আচরণের তিনি শাস্তি দেন। 1687 সালে শায়েস্তা খান আবার ইংরেজ বণিকদেরকে বাংলায় ফিরে আসার অনুমতি দেন, কেননা ইংরেজ বণিকরা ব্যবসা বন্ধ করে দেওয়ার ফলে মুঘলদের যে আয় ছিল সে আয় কমে যায়। ফলে সম্রাট জাহাঙ্গীর তখন আবারও অনুমতি দেয় ইংরেজদেরকে ব্যবসা করার জন্য। তখন শায়েস্তা খানও ইংরেজদেরকে আবার বাংলায় ফিরে এসে ব্যবসা করার জন্য অনুমতি প্রদান করেন। তো এইভাবে জব চার্নক তখন সুতানুটিতে ফিরে আসেন এবং এসে তিনি কলকাতা শহর এবং বন্দর প্রতিষ্ঠা করেন। তো শায়েস্তা খানের সময়ে বাংলার লোকেরা যে শান্তি, যে সুখে ছিল সেটা জানা যায় সমসাময়িক যে ফরাসি পর্যটক ছিল সেই পর্যটকের বিবরণী থেকে। অর্থাৎ শায়েস্তা খানের আমলে লোকজন শান্তি এবং শায়েস্তা খান নিজে বাংলার লোকদের শান্তি এবং সুখের ব্যবস্থা করেন। তিনি বিধবা, তারপর যারা অভাবগ্রস্ত ছিল সেই সব লোকদেরকে নিষ্কর যে ভূমি ছিল সেই ভূমি তিনি দান করেছিলেন। তাই ফরাসি পর্যটকের বিবরণী থেকে আমরা দেখতে পাই যে তার আমলে বাংলার প্রাচুর্য, ঐশ্বর্য এবং দ্রব্যমূল্যের যে সুলভ ছিল সেটা আজও মুখে মুখে প্রচলিত আছে। শায়েস্তা খানের সময় টাকায়, মানে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত এবং এই বিষয়টাকে স্মরণীয় করে রাখার জন্য শায়েস্তা খান যখন বাংলা ছেড়ে চলে যান তখন তিনি যাবার আগে যে দুর্গ ছিল সেই দুর্গের পশ্চিম তোরণ দ্বার তিনি বন্ধ করে দেন এবং সেখানে লিখে রাখা হয় যে ভবিষ্যতে যেই সুবাদার 1 টাকায় 8 মণ চাল দিতে পারবে শুধুমাত্র সেই সুবাদারের সময় এই দ্বার খুলবে, না হলে এই দ্বার বন্ধ থাকবে। তো এই কারণে দুর্গের পশ্চিম তোরণ অনেক দিন পর্যন্ত বন্ধ ছিল এবং অনেক দিন বন্ধ থাকার পর নবাব সুজাউদ্দিন খানের সময়ে আবার 1 টাকায় 8 মণ চাল পাওয়া যায় এবং তখন মহা সমারোহে এই দুর্গের পশ্চিম তোরণ দ্বার খুলে দেওয়া হয়। সুবাদার শায়েস্তা খানের সময় তিনি ছোট কাটরা, বড় কাটরা এই দালানগুলো নির্মাণ করেন এবং তার সময়ে যে লালবাগ দুর্গ, তারপর যে প্রাসাদগুলো, হুসেনি দালান, এইসব ভবন তৈরিতেও তার নাম যুক্ত আছে।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সুবাদার শায়েস্তা খানের শাসনামল। তো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।